স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। দুষ্টের দমন আর শিষ্টের লালন করার কথা দেশের পুলিশ বাহিনীর, তবে অনেক ক্ষেত্রেই উল্টো কারণে প্রায় সংবাদ শিরোনাম হচ্ছেন পুলিশ সদস্যরা। এ কারণে অনেক সময় ঢাকা পড়ে যাচ্ছে পুলিশের ভালো কাজগুলি। তাদের শিরোনাম দুষ্টের দমন আর শিষ্টের লালন করার কথা দেশের পুলিশ বাহিনীর, তবে অনেক ক্ষেত্রেই উল্টো কারণে প্রায় সংবাদ শিরোনাম হচ্ছেন পুলিশ সদস্যরা। এ কারণে অনেক সময় ঢাকা পড়ে যাচ্ছে পুলিশের ভালো কাজগুলি। তাদের সীমাবদ্ধতা ও মানবতার জীবনযাপনের চিত্র আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। পুলিশের উপর রাজনৈতিক প্রভাব আছে কি নেই তা নিয়েও বিতর্কের শেষ নেই। এসব নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জনাব হাসান মাহমুদ খন্দকার। তার সাথে আলোচনার ফাঁকে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। অপরাধ দমনে কতটা সক্ষমতা রয়েছে পুলিশের? পুলিশ বাহিনীতে চেইন অফ কমান্ড মানা হচ্ছে কতটা? পুলিশের উপর রাজনৈতিক প্রভাবের অভিযোগ কতটা সত্যি? স্বাধীনতার 4 দশকে জনগণের বন্ধু হতে কতটা পেরেছে পুলিশ? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত ও প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। জনাব হাসান মাহমুদ খন্দকার, আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, সেজন্য কৃতজ্ঞতা। আপনাকে উদ্ধৃত করি আপনার একটি সাক্ষাৎকার থেকে। বছরখানেক আগে আপনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে পুলিশ বিভাগ পরিচালিত হচ্ছে সেই 1861 সালের পুলিশ আইনের অধীনে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজন এই আইনের পরিবর্তন করা। নীতি নির্ধারকরা এই ব্যাপারে সচেতন, এটি প্রক্রিয়াধীন আছে। আমরা আশাবাদী যে অবশ্যই পুলিশি আইনে পরিবর্তন হবে। এটা হচ্ছে আপনার বক্তব্য, আমি উদ্ধৃত করলাম। আমাদের প্রশ্ন হচ্ছে যে আর কতদিন আমাদের আশাবাদী হয়ে থাকতে হবে? নীতি নির্ধারকরা সচেতন থাকলেও 151 বছর আইনটি বদলানো যাচ্ছে না কেন? আপনারা জানেন যে পুলিশ সংস্কার কর্মসূচি নামে আমাদের একটা প্রকল্প চলছে এবং এটার অনেক কাজগুলোর একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে পুলিশ আইনকে পরিবর্তন কিংবা পরিবর্ধন করা। এবং এটাকে মাথায় রেখে 2007 সালে একটা প্রস্তাব আকারে একটি আইন প্রণয়ন করে অর্ডিন্যান্স আকারে সেটাকে প্রণয়ন করার জন্য, অর্থাৎ জারি করার জন্য প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে প্রেরণ করা হয় সরকার বরাবর, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপরে একটা কাজ তো রাতারাতি হয় না। সরকার বরাবর প্রেরণ করার পরে সেখানে কিন্তু একটা প্রক্রিয়া আছে, আনুষ্ঠানিকতা আছে, কিংবা কিছু প্রয়োজনীয় কার্যক্রমও সেখানে চালাতে হয়। সেটার অংশ হিসেবে পরবর্তী পর্যায়ে কমিউনিটি কনসালটেশন করার জন্য, অর্থাৎ তৃণমূল পর্যায়ে মতামত নেওয়ার জন্য আবার এটা পুলিশ সদর দপ্তর বরাবর পাঠানো হয়। কিছুটা বলা যায় যে পুলিশ সংস্কার কর্মসূচি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় এবং আমরা সমস্ত দেশব্যাপী তৃণমূল পর্যায়ে জানার চেষ্টা করি এখানে কোনো অসম্পূর্ণতা আছে কিনা, ব্যত্যয় আছে কিনা, কিংবা আরও কোনো ভালো মতামত জানার জন্য, কিংবা একেবারে তৃণমূল পর্যায়ের বাস্তবতাগুলো জানার জন্য আমাদের কিন্তু এটা সহায়ক ভূমিকা পালন করে। এবং আমরা এই কাজটা সমাধান করার পরে আবার এটা প্রস্তাব আকারে দেয়া হয়। তবে আমি যেটা মনে করি যে এখানে আন্তরিকতার অভাব আছে বলে আমার মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে এরকম একটা গুরুত্বপূর্ণ দলিল কিংবা গুরুত্বপূর্ণ আইনকে প্রণয়ন করার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার এবং সেই সতর্কতা অবলম্বন করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে বোধহয় আমার মনে হয় পর্যালোচনার সময়টা একটু বেশি লাগছে। যেমন খুব অতি সম্প্রতি আমি একটা তথ্য আপনাদেরকে দিতে পারি যে একটা সিদ্ধান্ত হয়েছে, এখানে স্টিয়ারিং কমিটি একটা আছে পুলিশ সংস্কার কর্মসূচির, সেখানে এটা আলোচিত হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটাকে পাঠানো হবে এবং ইতিমধ্যে হয়েছেও, সেখানকার মতামত নেওয়ার জন্য। পাশাপাশি পুলিশ সংস্কার কর্মসূচিতে যারা আছেন বিশেষজ্ঞরা, তারাও এটাকে আবার পর্যালোচনা করবেন, আবার এটাকে অন্যান্য স্টেক হোল্ডার্সের সঙ্গে আলোচনা করে আবার নতুনভাবে যদি কোনো কিছু পরিবর্তন কিংবা পরিবর্ধন করতে হয় সেটা করা হবে। কারণ 2007 সালে যে আইনটি প্রণীত হয়েছে আমার মনে হয় বেশ কিছুদিন হয়ে গেছে, 5 বছরের মতো। এর মধ্যে বাস্তবতা কিছু কিছু পরিবর্তনও হতে পারে এবং যেটা প্রয়োজনীয় সংযোজন করা দরকার সেগুলো আসতে পারে। তো আমার মনে হয় যে আমরা এখনো আশাবাদী যে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে আসা যাবে এবং এই প্রক্রিয়া কার্যক্রমটা তাড়াতাড়ি শেষ হবে। আপনি বলছিলেন যে রাতারাতি পরিবর্তন হওয়া সম্ভব না, সেজন্য আপনাকে একটু যদি মনে করাই দিই যে আপনি বলেছেন অবশ্যই 2005 সালে সেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রথম 3 বছরে ব্যয় হয়েছে 115 কোটি টাকা। এরপরে প্রকল্পের অংশটি বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ 2007 তৈরি হয়েছে এবং 2012 সালে এসে আপনি যে স্টিয়ারিং কমিটিটি বলেছেন সেটি একটি বৈঠক করেছে। সেই বৈঠকটি এবং আপনি
যথার্থই বলেছেন যে এর মধ্যে অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে, অবস্থা তো প্রতিদিনই পরিবর্তন হতে থাকবে। আপনি কি মনে করেন না যে আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রসঙ্গে কত দ্রুত আমরা আইনটি চেঞ্জ হতে দেখলাম, অথচ এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় 151 বছর ধরে যে আইনটি পরিবর্তন হয়নি, সেটি পরিবর্তন যেন আর কত সময় না, দরকার? এখানে আমার মনে হয় একটু সংশোধনী দেওয়ার ব্যাপার আছে। যে আপনি যেটা বললেন 115 কোটি টাকার একেবারে আক্ষরিক ফলাফল কিন্তু এই আইনটা না। পুলিশ সংস্কার কর্মসূচির আরো অনেক কার্যক্রম আছে, আরো অনেক কর্মকাণ্ড আছে, অনেক অনেক বিষয় দিলে কিন্তু এই প্রজেক্ট, এই প্রকল্প কাজ করছে। এইটার একটা অংশ হচ্ছে এই আইনটি। এই জন্য আমি বলছি যে ওই সময় যেটা হয়েছে, এখন যে আইনটা প্রণয়ন করা হয়েছে, এটা অবশ্যই এই বিষয়গুলি সময় সাপেক্ষ। আমি মনে করি সময় সাপেক্ষ, এবং আপনি কতদিন লাগতে পারে বলে মনে করছেন? আরো আমি এটা সময় নিয়ে এটা বলা খুব মুশকিল হবে, তবে আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা আবার পর্যালোচনা করা হবে এবং তাদের মতামত জানা হবে, এবং একইভাবে আমরা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ পর্যায়ে আছেন তাদের সঙ্গে কথা বলা হবে। আমার মনে হয়, আমি আশাবাদী যে এটা খুব বেশি কালক্ষেপণ বোধহয় করা হবে না এক্ষেত্রে। আমরা কি একটা স্পেসিফিক টাইম বলতে পারবো যে আমরা আর 2 বছরের মধ্যে আইনটি পরিবর্তন দেখবো? কারণ এটি খুব জরুরি হয়ে গেছে যে ব্রিটিশদের প্রণীত 1861 সালের সেই আইনটি এখন না আছে ইংল্যান্ডে, অনেকখানি সংস্কার হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানে। আপনি এই প্রসঙ্গে অনেকবার অনেক জায়গায় বলেছেন, আমি আপনার বক্তব্য শুনেছি। বাংলাদেশে এটি পড়ে থাকছে, এখন কতদিনের মধ্যে আমরা এটি দেখতে পারি? একটা কথা কিন্তু এখানে বলতে হবে, এটা শুধু কিন্তু আমাদের আরতি না, জনগণের প্রয়োজন না। সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারাও কিন্তু এটা অনুভব করছেন, এবং তারাও চান যে এই আইনটি পরিবর্তিত এবং পরিবর্ধিত হওয়া দরকার 1861 সালে। সুতরাং এই যে সম্মিলিত একটা আরতি, সম্মিলিত একটা অনুভূতি, প্রয়োজনের যে অনুভব করছেন সবাই, এটা আমার মনে হয় এটারই ফলাফল হবে খুব তাড়াতাড়ি। এই আইনটি অবশ্যই আইন আকারে আমরা পেয়ে যাব। আমরা একটু জনপ্রিয় প্রসঙ্গে চলে আসি। সাগর রুনি হত্যাকাণ্ড জনপ্রিয়, বা আমি যদি বলি যে অনেক মানুষ এটা নিয়ে কনসার্ন। আমরা দেখেছি যে 11 ফেব্রুয়ারি মধ্যরাতে সেই খুনটি হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে তার এটা কিনারা করবেন। আপনি 3 দিনের মাথায় বলেছিলেন যে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে 18 এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে তদন্ত কর্মকর্তারা বলেছেন যে তারা বেশি কিছু একটা অগ্রগতি পাননি। এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন, এবং ডিবি থেকে বিষয়টি আবার র্যাবে হস্তান্তর করা আমি মহামান্য হাইকোর্টের মতামতের উপর কোনো মন্তব্য করব না, কারণ আমরা আদালতকে সবসময় আদালতের প্রয়োজন অনুসারে, নির্দেশানুসারে কিন্তু আমরা তথ্য দিয়েই যাচ্ছি। আমি একটা কথা বলতে চাই এখানে। প্রথমত, আপনি যেটা বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে এইটা সুরাহা করা, কোনো সত্যানুসন্ধান সম্পন্ন করার বিষয়টি কিন্তু উনি ওইভাবে বলেননি। উনি বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে একটা কিছু দেখানো, উল্লেখযোগ্য কিছু একটা পারফর্ম করা পুলিশের পক্ষ থেকে, এবং পুলিশকে চাপে রাখার জন্যই কিন্তু এটা উনি বলেছিলেন। পরবর্তী পর্যায়ে উনি বিভিন্ন বক্তব্যে কিন্তু এই বিষয়টি উনি সংশোধন করেছেন এবং আরো সুন্দর করে কিন্তু উনি ব্যাখ্যা দিয়েছেন এটার। এ কারণে অ্যাপারেন্টলি পুলিশ তেমন একটা চাপে পড়ে নাই। আমার মনে হয় অবশ্যই চাপে পড়েছে, কারণ আমি অন্তত ব্যক্তিগতভাবে এটুকু জানি যে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তদন্তকারী কর্তৃপক্ষ, তদন্তকারী কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা যারা জড়িত ছিলেন, তাদের কিন্তু এই বিষয়ে আন্তরিকতার অভাব নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে সাগর রুনি হত্যা, এই বিষয়টি কিন্তু এমন দুজন ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে হয়েছে যাদের সঙ্গে আমরা নিজেরাও কাজ করেছি। যদিও পেশা ভিন্ন ছিল, কিন্তু পেশার উদ্দেশ্য কিন্তু অভিন্ন ছিল। এবং সাগর ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে আমার পরিচয় ছিল দীর্ঘদিনের। এই যে অনুভূতি, এটা শুধু আমার অনুভূতি না, এটা পুলিশ বিভাগের অনেক সদস্যের অনুভূতি ছিল। সুতরাং এখানে আন্তরিকতার অভাব ছিল বলে আমি মনে করি না। পরবর্তী পর্যায়ে আমি যে কথাটা বলেছিলাম যে অগ্রগতি আছে প্রণিধানযোগ্য, সেখানে কিন্তু এটারও একটা আপেক্ষিকতা আছে এই কথাগুলোর। যেমন আমাদের কার্যক্রমের যেভাবে এগিয়ে যাচ্ছিল, আমরা মনে করছিলাম যে খুব তাড়াতাড়ি বোধহয় আমরা সত্যানুসন্ধানে সফলতা অর্জন করতে পারবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। এটা সব তদন্তের ক্ষেত্রে হয় তাও না। একটা সূত্রহীন একটা মামলা, সূত্রহীন হত্যা মামলা, এখানে অবশ্যই সময় নিয়ে কাজ করতে হয়। এখানে আমাদের দুর্ভাগ্য কিছুটা আছে যে আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলিতে কি বলবো,
এটাকে জোড়া লাগাতে পারিনি, কারণ আপনারা জানেন যে তদন্ত কিন্তু একটা সৃষ্টিশীলতা আছে, সৃষ্টিশীল কাজ। এটা সবসময় একেবারে 2 2 4 হয়ে যায়, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে বলা সম্ভব না, আবার অনেক সময় হয়েও যায়। আমার মনে হয় এক্ষেত্রে তাই হয়েছে। তবে আমি এইটুকু বলতে পারি যে সিদ্ধান্ত হয়েছে, অন্য একটি বিশেষায়িত সংস্থা এটা গেছে, র্যাব এটা তদন্ত করছে, এবং আমি এই মুহূর্তে বলবো যে এখনো আমরা বলতে পারি যে আমাদের আন্তরিকতার অভাব নেই, এবং আমরা এখানে আশাহত না, বরং আমরা আশাবাদী। আমি আমাদের একজন দর্শকের একটি মতামত পড়ি। তার নাম কবির, উনি বলেছেন যে আপনার কথা বলেছেন আইজিপি একজন ভালো মানুষ, সন্দেহ নেই, তারপরেও কেন পুলিশ প্রশাসন এত বেপরোয়া হতে পারে, এটা কি পলিটিক্সের ফল কিনা? আমি প্রশ্নের সাথে একটু যুক্ত করতে চাই, আমি এটি পড়লাম এই কারণেই যে আপনার কাছে আমি একটু জানতে চাইছিলাম যে আপনি আপনার প্রথম দায়িত্ব নেওয়ার পরে প্রথমেই বলেছিলেন যে পুলিশকে আপনি সকল কিছুর প্রভাব মুক্ত দেখতে চান, এটা হচ্ছে আপনার ইচ্ছা। সেই দেখতে চাওয়াটা কতটা সফল হয়েছে? আপনি কি মনে করেন পুলিশ রাজনৈতিক প্রভাবে মুক্ত? কারণ আমরা দেখেছি যে ইলিয়াস আলী গুম হওয়ার সেই তদন্তের কোনো কিনারা হয়নি 2.5 মাস পরেও, অথচ গোয়েন্দা পুলিশ 11 দিনের মাথায় সেই গুমকে নিয়ে যে হরতাল এবং বিশৃঙ্খলা হয়েছে, তার একটি হরতালে জ্বালাও পড়ার ক্ষেত্রে বিরোধী দলীয় জোটের প্রথম সারির 45 জন শীর্ষ নেতার বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে। এটা রাজনৈতিক একটি মানে প্রভাবের ফল কিনা? আপনি যেটা বলেছেন যে আমাদের যে সম্মানিত দর্শক যে প্রশ্নটা করেছেন, এখানে মনে হয়েছে যে ওনার কোনো ব্যাপারে বোধহয় কোনো সংরক্ষণবাদী একটা দৃষ্টিভঙ্গি আছে, একটা কনজারভেটিভ দৃষ্টিভঙ্গি আছে। বাংলাদেশ পুলিশে আমি মনে করি অধিকাংশ সদস্যই নিষ্ঠা নিয়ে, আদর্শ নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে তাদের অঙ্গীকার রক্ষা করার জন্য কিন্তু নিয়োজিত আছে। যদি না নিয়োজিত থাকতো, আজকে যে সামাজিক ভারসাম্য আছে, সে সামাজিক ভারসাম্য এটা একটা ইতিবাচক অবস্থায় রাখার জন্য আমি মনে করি অন্যান্য অনেক সংস্থার সঙ্গে, অনেক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সঙ্গে বাংলাদেশ পুলিশও কিন্তু একটা প্রণিধানযোগ্য ভূমিকা পালন করছে। এখানে অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো সদস্য আছে, দায়িত্বশীল সদস্য আছে, এটা আমি বিশ্বাস করি। 2 1জন মুষ্টিমেয় দায়িত্বহীনতার পরিচয় দেয়, সেটা অন্য কথা। কিন্তু এই দায়িত্বশীল কর্মকর্তারা কিন্তু সচরাচর যেটা ইঙ্গিত করা হয়েছে যে পুলিশ একটা নির্যাতনকারীর ভূমিকায় আছে কিংবা আইন অমান্যকারীর ভূমিকায় আছে, এটা আমার মনে হয় এইভাবে যদি আমরা পুলিশের কার্যক্রমকে বিচার করি, এটা ঠিক সঠিক হবে না। পুলিশ একটা বিধিবদ্ধ সংস্থা, এটা আইন দিয়ে চলে, বিধি দিয়ে পরিচালিত হয়। সুতরাং বিধি দিয়ে যখন আপনি পরিচালিত হচ্ছেন, সেই বিধির বাইরে কাজ করাটাকে কিন্তু আমি মনে করি অন্যায় এবং অবৈধ তৎপরতা। এবং অন্যায় এবং অবৈধ তৎপরতা যদি আপনি করেন, অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। আপনি যেটা বলেছেন যে আমাদের রাজনৈতিক একজন নেতা ইলিয়াস আলী, ওনার নিখোঁজ হওয়ার পরে যে কার্যক্রমগুলো করা হয়েছে, এগুলো কিন্তু আইনি কাঠামোর মধ্যেই এবং বিধিবিধান অনুসারেই কিন্তু এই আইনি কার্যক্রমগুলো করা হয়েছে। যদি কোনো মামলা হয়, ফৌজদারি মামলা হয়, কোনো অভিযোগ হয় এবং মামলা যদি রুজু করা হয়, সে মামলা তদন্ত হবে। এবং কোনো যদি অভিযোগ উত্থাপিত হয়, সেটাও সন্নিবেশিত হবে অভিযোগ আকারে। অভিযোগ আকারে মানে যেটা বলা হচ্ছে সিআরপিসিতে যেটা আছে, সেটা মামলা আকারে সেটা রুজু করে আমরা সে মামলা তদন্ত করে থাকি। সেই তদন্ত করা যদি আপনি যেটা মন্তব্য করছেন যে অবৈধ, আমি মনে করি এটা ঠিক না। এখানে যেগুলো কার্যক্রম আমরা গ্রহণ করেছি, এটা বিধিবিধান অনুসারে গ্রহণ করা হয়েছে। আর বিধি বহির্ভূত যদি কিছু হয়, তাহলে সেটা কিন্তু আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে যে এইখানে আপনি বিধিসম্মত কাজ করেননি, সুতরাং তখন আমি মানতে রাজি আছি। কিন্তু আমি সোলং আয়াম উদ্দিন বিধি, এটা আমার মনে হয় আমি বলবোই যে আমরা রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গটি যেহেতু আসলো, আমাদের একজন দর্শকও জানতে চেয়েছেন, আমাদের গবেষণা টিমও এই ব্যাপারে আমাদেরকে বলছেন যে আমরা গত বছর বিরোধী দলের চিফ হুইপকে মারধর করার জন্য যা শাস্তি দাবি করা হয়েছিল, সেই এডিসি হারুনকে প্রায় না স্পেসিফিক 42 জনকে ডিঙ্গিয়ে তার প্রমোশন দেওয়া হয়েছে। তো এইটা কি এক ধরনের বার্তা দেয় যে মানে এই পুলিশ প্রশাসন অনেকটাই রাজনৈতিক প্রভাবিত? না, আমি মনে করি না, এই কারণে যে একজন কর্মকর্তার কিংবা একজন সদস্যের পদোন্নতি পেলেই তার প্রতি একেবারে তার কোনো অসদাচরণকে আমরা জ্ঞান করছি না কিংবা বিবেচনা করছি না, এটা ঠিক না। একটা ঘটনা ঘটেছিল
সে ঘটনা তদন্ত হয়েছে, সে ঘটনা তদন্ত কার্যক্রম এক পর্যায়ে যে নিশ্চয়ই সেখানে সিদ্ধান্ত হয়েছে, সেটার সঙ্গে যদি আপনি পদোন্নতির মতো একটা দাপ্তরিক আনুষ্ঠানিকতা নির্ভর কার্যক্রমকে আমার মনে হয় সংমিশ্রণ করা হয়, তাহলে আমার মনে হয় ভুল হবে। কারণ একজন কর্মকর্তা যদি তার কৃতকর্মের জন্য বিভিন্ন যেসব উপাত্ত কিংবা তথ্য কিংবা যোগ্যতা গুণে যদি উনি প্রমোশন পাওয়ার যোগ্য হন, পদোন্নতি পাওয়ার যোগ্য হন, তখন হন। এবং এই পদোন্নতিটা কিন্তু এককভাবে পুলিশ দিচ্ছে না, এটা একটা বিভাগীয় পদোন্নতি কমিটি আছে। যোগ্যতা গুণে যদি উনি প্রমোশন পাওয়ার যোগ্য হন, পদোন্নতি পাওয়ার যোগ্য হন, তখন হন। এবং এই পদোন্নতিটা কিন্তু এককভাবে পুলিশ দিচ্ছে না, এটা একটা বিভাগীয় পদোন্নতি কমিটি আছে, সেখানে অন্যান্য বিভাগের কর্মকর্তারা থাকেন, সেই কর্মকর্তারাই করেন। এবং এখানে কোনো রাজনৈতিক প্রভাব আসার কথা না, এই কারণে যে এই কর্মকর্তারা বিভিন্ন বিভাগের বিভিন্ন দৃষ্টিকোণের, এবং সেখানে রাজনৈতিক তৎপরতার মাধ্যমে একজন কর্মকর্তার আমাদের বাধ্যবাধকতার মধ্যে ফেলতে হবে, এটা আমার মনে হয় এটা সঠিক না। আমি আরো দুই একটি উদাহরণ বলতে পারি যে 22 এপ্রিল খুলনা সদরে ছাত্রদলের কর্মীকে ঝুলিয়ে ও চোখ বেঁধে নির্যাতন করার জন্য যে ওসিকে প্রত্যাহার করা হয়েছিল, সেই ওসিকে এখন আবার খুলনা জেলায় একটি গুরুত্বপূর্ণ থানায় পোস্টিং দেওয়া হয়েছে। আমরা তেজগাঁও জোনের সাবেক মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার সরকারের কথা বলতে পারি। সেই বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ ছিল, তাকেও প্রমোশন দিয়ে এডিসি করা হয়েছে। তো মানে এই ব্যাপারগুলি, এই অভিযোগের দুই একটা আমাদের দর্শকরা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি। এই অভিযোগগুলি আসলে আপনি কিভাবে দেখছেন? না, আপনি যেটা বলছেন যে একজনকে প্রত্যাহার করে তাকে আবার দায়িত্বপূর্ণ কোনো কাজে যদি আমি নিয়োজিত করি, এটা একটা অনিয়ম হয়ে গেল। আমার মনে হয় ব্যাপারটা ওরকম করে দেখলে চলবে না। সে যদি কোনো অপরাধ করে থাকে, সে যদি কোনো বিতর্কের সৃষ্টি করে থাকে, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু তাই বলে তাকে আমি দায়িত্ব পালন করার সুযোগ করে দেব না। এটা দায়িত্ব পালন করা আর তাকে বিবেচনা করা ইতিবাচকভাবে কিংবা তার পক্ষে বিবেচনা করা কিন্তু এক জিনিস না। আমি এই ভদ্রলোককে বসিয়ে রাখবো না, সরকার তার পেছনে অনেক খরচ করছে, এবং যে সীমাবদ্ধ সুযোগের এই দেশে, যেখানে সম্পদের অপ্রতুলতা আছে, একজন ব্যক্তিকে আমি বসিয়ে রাখবো, অন্তত ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না। এবং আমি ওইভাবে মনে করেছি যে সে প্রত্যাহার হচ্ছে ওই থানা থেকে, কিন্তু আর এক থানায় যে সে জনসেবা করতে পারে, জনস্বার্থে তার দায়িত্ব পালন করতে পারে, এবং সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় হয়, কোনো অনিয়ম হয়, অবশ্যই তার বিরুদ্ধে আবার ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ওই অপরাধের জন্য তা তদন্ত হচ্ছে, এবং সেখানে যদি সেটা প্রমাণিত হয়, অবশ্যই তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মানে কি একটা দায়িত্ব থেকে প্রত্যাহার করে আরেকটা দায়িত্বে দেওয়া না, এটা কিন্তু শাস্তিমূলক কোনো ব্যবস্থা না। এটা একটা আপনি বলতে পারেন যে একটা ব্যবস্থাপনা, যে একটা জায়গা থেকে প্রত্যাহার করা হয়। আমরা সাধারণত মাঝে মাঝে করি, অনেকে বরখাস্ত করা হয়, সেখানে বরখাস্ত করে একটা লোককে 2-3 মাস আমরা তাকে কাজ করতে দিই না, তাকে দায়িত্ব পালন করতে দিই না। আবার অনেক সময় আমরা সেই সময়টা কমিয়ে দিই, এ কারণে যে ওই সদস্য 1 মাস যদি দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তাহলে আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সুবিধা হয় তার বিরুদ্ধে। এবং সেটা যদি অসুবিধার সৃষ্টি না করে, তাহলে ওই কর্মকর্তাকে আমরা আবার আরেক জায়গায় দিয়ে জনসেবামূলক, জনস্বার্থে তাকে অন্য জায়গায় নিয়োজিত করা যেতে পারে। আমি মনে করি না এইটা খুব একটা প্রাসঙ্গিক বিষয় যে একজনকে প্রত্যাহার করে তাকে জনস্বার্থে অন্য থানায় বদলি করে, অন্য স্থানে বদলি করে যদি আমরা দিই, তাহলে ওইখানে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এটা কিন্তু আমি মনে করি ঠিক না। এইবার পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী এসআইদের 2য় শ্রেণী সরকারি কর্মকর্তা এবং যারা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদেরকে 1ম শ্রেণীর সরকারি কর্মকর্তা করার ঘোষণা দিয়েছিলেন, এবং 3 মাসের মধ্যে তা কার্যকর করার কথা ছিল। এখনো এটি হয়নি, আমরা যতদূর জানি। কেন, এটি কি আমাদের একটু বলবেন? না, মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাটা দিয়েছিলেন, এবং তারপরে কিছু দাপ্তরিক আনুষ্ঠানিকতা অবশ্যই আছে। আমি অন্তত এতটুকু বলতে পারি যে এটা সক্রিয়ভাবে বিবেচনাধীন না, এটা বাস্তবায়নের পথে আছে, এবং আমি আশাবাদী যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারও যদি না, আমরা এটা অবশ্যই, কারণ এটা একটা বড় ধরনের সিদ্ধান্ত হতে যাচ্ছে, এখানে অনেক চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন আছে, সেগুলোতে আমার মনে হয় একটু সময় সাপেক্ষ সিদ্ধান্ত হয়ে গেছে। তবে আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা কোনো ভালো খবর পাবো এই প্রসঙ্গে। প্রাসঙ্গিক আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই। এখন আমরা দেখছি যে একটি থানায় 2 জন ইন্সপেক্টর পদমর্যাদার
কর্মকর্তা রয়েছেন, একজনের দায়িত্ব হচ্ছে তদন্ত করা, আরেকজনের দায়িত্ব হচ্ছে অপারেশন। এটা কি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করছে বলে আপনি নীতিগতভাবে কোনো খবর আছে আপনার কাছে? আমাদের একটা প্রবণতা আছে, একটা নতুন জিনিসকে খুব তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু গ্রহণ করতে পারি না। এই ব্যবস্থাটা প্রথম যখন আমরা প্রচলন করার চেষ্টা করলাম, তখন যেহেতু এটাকে একদম নতুন, অনেকের বোধহয় একটু মনে হয়েছে এটা রহস্যঘরা ব্যাপার, এটা কি রহস্য আছে এর মধ্যে। এখন কিন্তু একটা পর্যায়ে গেছে। এই বিশ্বায়নের এই যুগে এটা কিন্তু একটা স্পেশালাইজেশনের যুগ, বিশেষজ্ঞদের যুগ, এবং বিশেষায়িত সক্ষমতা না থাকলে কিন্তু আপনি এখানে কার্যক্রম চালানো কঠিন হবে। এ কারণে থানায় যিনি কর্ণধার থাকবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে একটা বিষয় দেখতে বলা হয়েছে, ওটার সঙ্গে সঙ্গে সার্বিক দায়িত্ব উনি থাকবেন, কিন্তু অন্যতম মূল দায়িত্ব যেটা তদন্ত, সেখানে কিন্তু একজন গেজেটেড অফিসারকে, কর্মকর্তাকে দেয়া হয়েছে সেটা তদারকি করার জন্য। এবং আমি মনে করি যে এটা অত্যন্ত একটা সাধু এবং যৌক্তিক সিদ্ধান্ত ছিল, এবং এটা আমরা এখন খুব ভালোভাবেই কাজ করছে। কিছু কিছু আমার মনে হয় সদস্যের এখন বুঝতে অসুবিধা হচ্ছে, আমার মনে হয় সেটা অনেক কমে গেছে এখন। এই সিস্টেম কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে, এবং আমি মনে করি যে এটা প্রয়োজনও আছে। এবার পুলিশের কিছু সমস্যা নিয়ে যদি একটু আপনার কাছে জানতে চাই, যে এবার পুলিশ সপ্তাহ পালনকালে অনেক কর্মকর্তা তো বলেছিলেন বটেই, মানে ঢাকার কমিশনার বেনজির আহমেদ সাহেব, ডিএমপি কমিশনার, তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছিলেন যে অনেক জরুরি সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পড়ে থাকে, পৃথক একটি পুলিশ বিভাগ থাকলে এর অনেকটাই খুব তাড়াতাড়ি করা যেত। এই ব্যাপারে কি কিছু চিন্তা আছে নীতিগতভাবে? এটা ঠিক, আমরা যারা নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা আমরা না, আমরা কিন্তু বাস্তবায়নকারী কর্মকর্তা, যাকে এক্সিকিউটিভ লেভেলের আমরা। সুতরাং এটা সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের একটা বিষয়। তো আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলতে বলেন, তবে আবার আমি বলবো যে পুলিশ বিভাগ কিন্তু একটা টেকনিক্যাল বিভাগ হিসাবে পরিগণিত হয়ে গেছে ইতিমধ্যে, এবং এখানে এই বিভাগের কার্যক্রমকে, এই বিভাগের চাহিদাকে, এই বিভাগের প্রয়োজনকে, এই বিভাগের সমস্যাকে কেউ যদি বিশ্লেষণ করে, তবে তাকে ওই ধরনের জ্ঞান সম্পন্ন, চিন্তা প্রসূত সক্ষমতা নিয়ে কিন্তু করলে আরো ভালোভাবে করা হবে। এইসব চিন্তা করেই বোধহয় পুলিশ কমিশনার ওই মন্তব্যটা করেছিলেন, এবং আমি মনে করি যে এভাবে চিন্তা করা যায়। তবে এটা একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাপার, আমরা ওই জন্যই উপস্থাপন করেছি। নীতি নির্ধারকরা যেভাবে নীতি নির্ধারণ করবেন কিংবা সিদ্ধান্ত দেবেন, সেই মোতাবেক হবে। তবে আমরা মনে করি যে একটা টেকনিক্যাল বিষয়, একটা বিশেষায়িত বিভাগ নিয়ে যদি বিবেচনা করতে হয়, অবশ্যই যিনি বিবেচনা করবেন সেই নির্বাহীর সেই ধরনের সক্ষমতা থাকতে হবে। আমরা পুলিশের এই বিষয়গুলির ফাঁকে আমরা একজন দর্শকে প্রশ্ন করেছেন যে ঢাকার 41টি থানার মধ্যে 35টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাই, উনার নাম খালিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তাই গোপালগঞ্জের। তো আমি যত জানি যে 35 জন কর্মকর্তাই গোপালগঞ্জের নন। এ ব্যাপারে কি আপনি আমি জানি না, যে ব্যাপারে আপনি কোনো কিছু বলতে পারবেন কিনা? না, আমি সম্মানিত প্রশ্নকর্তাকে এটা বলতে চাই যে একটা বিশেষ জেলা দিয়ে প্রশ্ন করলেই একেবারে এটা বিতর্কিত হয়ে গেল এবং পুরা ব্যবস্থাটা আমাদের ভেঙে পড়লো, তা না। ওই জেলার কিংবা যে কোনো জেলারই সমস্ত কর্মকর্তাই যদি 49টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে নিষ্ঠার সঙ্গে আদর্শ নিয়ে যদি তাদের তৎপরতা চালায় জনস্বার্থে, তাহলে কি ভুল হবে? ভুল হবে না, আমি মনে করি ভুল হবে না। আমার কথা হচ্ছে থানাগুলোতে বেশি কাকতাল হয়ে যাবে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় যাবেন, তিনি নিষ্ঠা নিয়ে আদর্শ নিয়ে কাজ করবেন, এবং যে তথ্যটা দেয়া হয়েছে এইরকম ভাবে কিন্তু আমরা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিই না যে একেবারে 35টা থানায় একই জেলার। আমার মনে হয় এই তথ্যটা সঠিক নয়, এরকম না। এবং এটাও ঠিক যে যারা যোগ্য এবং যোগ্যতা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের কিন্তু রাখা হচ্ছে, যে যোগ্যতা নাই কিংবা কার্যক্রম চালাতে ব্যর্থ হচ্ছেন তারা কিন্তু চলে যাচ্ছে, তাদেরকে আমরা অন্য কোনো জায়গায় প্রত্যাহার করে অন্য কোনো জায়গায় পদায়ন দিচ্ছি। সুতরাং এখানে আমার মনে হয় তথ্যগত একটু বিভ্রান্তি আছে। আমারও মনে হয় যে একটু তথ্যগত বিভ্রান্তি আছে। ঠিক 35 জন গোপালগঞ্জের না হলেও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের হয়তো বেশ কিছু অফিসার আছেন, সেই ব্যাপারেও আমাকে তথ্য নিয়ে বলতে হবে। এবং একইভাবে আমি বলবো যে আমার মনে হয় ওইরকম না, আমার মনে হয় না। এই তথ্যটা নিয়ে আমার আপত্তি আছে, যে কারণে আমার জেনে বলতে হবে।
তবে একটা কথা ঠিক যে যারা আছেন তারা আমাদের দেখা দরকার তারা জনস্বার্থে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছেন কিনা। তারপরে কিন্তু ওই কথাটা আসবে যে দায়িত্ব পালন করার ব্যর্থতার অন্যতম কারণ কি। অন্যতম কারণ কি তিনি অমুক জেলার অধিবাসী, কিংবা তার প্রশিক্ষণ ঠিক মতো হয়নি, কিংবা তিনি একেবারে অবাধ্য একটি সদস্য, এই কথাগুলো পরে আসবে। রাইট। আমরা একটা বিরতি নিব এই পর্যায়ে। বিরতির পরে যে প্রশ্নটির উত্তর আমাদের আপনাকেই দিতে হবে মনে হয়, যে উনি আমাকে বলেছেন, ওনার নাম সৈকত, যে আপনি ডোন্ট আস্ক অনলি দি গিল্ট অফ পুলিশ, প্লিজ আস্ক ওয়াই দ্য নর্মাল ডিমান্ড অফ দি পুলিশ ইজ নট গিভেন বাই দি গভর্নমেন্ট। পুলিশের সাধারণ চাহিদাও কেন সরকার পূরণ করতে পারছে না, পারছে কি পারছে না, এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন, আমরা বিরতি নিয়ে ফিরে আসছি আপনার কাছে। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে একজন দর্শক আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আমরা শুধু পুলিশের বিভিন্ন সমালোচনা করছি, কিন্তু পুলিশ সদস্যদের ন্যূনতম প্রয়োজনটি মেটাতে সরকার পারছে কিনা, এ ব্যাপারে আপনার মত। ন্যূনতম প্রয়োজন বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না। এটা অনেক ধরনের প্রয়োজন আছে, যেমন প্রাতিষ্ঠানিক প্রয়োজন আছে, কল্যাণমূলক প্রয়োজন আছে। তা আমি দুটো ভাগ করে নিই। প্রথম, যে প্রাতিষ্ঠানিক প্রয়োজনগুলো আমাদের কি কি থাকতে পারে। যেমন একটা সব সময় বলা হয় যে লোকবলের একটা বিরাট সমস্যা আছে, যে আমরা আমাদের যত লোকবল থাকা দরকার মোটামুটি তার থেকে অনেক পেছনে আছে। আমি যদি ওইভাবে বলি যে যুক্তরাষ্ট্রে প্রায় 400 জন মানুষের জন্য একজন পুলিশ, সেক্ষেত্রে বাংলাদেশে 1200 জন জনগণের জন্য একজন পুলিশ। আমাদের পার্শ্ববর্তী ভারতেও 600-এর উপরে জনগণের জন্য একজন পুলিশ। এই যে পুলিশ জনগণ আনুপাতিক হার যেটা সর্বনিম্ন পর্যায়ে আছে, এটাকে কিন্তু বাড়ানোর একটা প্রচেষ্টা, এবং এটা প্রয়োজনও আছে। আমি খুব হৃষ্টচিত্তে একটা কথা বলবো এখানে, যে বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে আমি প্রাথমিকভাবে দেখেছি এই লোকবল বৃদ্ধি করার কিন্তু একটা তাগিদ সবসময় অনুভূত হয়েছে, এবং যার ফলে আপনি দেখবেন যে কোনো দিনই যেটা হয়নি 32,000 জনবল কিন্তু সন্নিবেশিত হচ্ছে। এর মধ্যে 24,000 ইতিমধ্যে আমরা কার্যক্রম সমাপ্ত করে ফেলেছি, আর 8,000-এর একটু বেশি আমাদের সন্নিবেশিত করতে আমরা খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ নিয়োজিত করব। লোকদের অনেকে বলছেন যে এর অনেকটাই আওয়ামী পুলিশ বা দলীয় পুলিশ এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার মনে হয় সেটা প্রমাণিত হবে কর্মক্ষেত্রে, যে আমরা কি পুলিশ নিলাম। আমি যোগ্য পেশাদার পুলিশ নিলাম না অযোগ্য এরকম অপেশাদার পুলিশ নিলাম, সেটা কর্মক্ষেত্রে হবে। এবং এখনো মাথা উঁচু করে জোর গলায় আমরা বলতে পারি, এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রাজনৈতিক যেসব অনুষ্ঠান হয়েছে, রাজনৈতিক যেসব কর্মসূচি হয়েছে, যেখানে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বে পরিচয় দিয়েছে কিনা এটা জনগণও দেখেছে। সুতরাং আমি ওই বিতর্কে যাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটা অন্য ব্যাপার, সেটাও ব্যাখ্যা দেওয়ার মতো সৎসাহস আমাদের আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে 32,000 সদস্য নিয়োজিত করা হলো, এটা কিন্তু জনস্বার্থে করা হয়েছে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে অবকাঠামোগত আমাদের যেসব বিষয়াদি দরকার, যেমন আপনি বাজেটের কথা চিন্তা করেন, পুলিশের বাজেটকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, আমাদের সরকারের কিংবা আমাদের দেশের সম্পদের সীমাবদ্ধতা আছে, এটা একটা বাস্তবতা, একটা অপ্রিয় বাস্তবতা আমি বলবো। এই নিরিখে যদি আমরা কথা বলি, তাহলে পুলিশের বাজেটকে 3টা ভাগে আমরা সাধারণত দেখি। একটা অপারেশনাল সাইড, একটা নন অপারেশনাল সাইড, আর একটা হচ্ছে উন্নয়ন সাইড, ডেভেলপমেন্ট। এই 3টা ভাগে আমরা ভাগ করি। নন অপারেশনাল সাইড হচ্ছে আমার বেতন ভাতাদি, আমার রেশন, এগুলোতে যে বরাদ্দ হয়, বরাদ্দের একটা 64% প্রায় খরচ হচ্ছে এখানে। 32 ভাগ খরচ হচ্ছে আমার অপারেশনাল তৎপরতায়। আমার সংগ্রহ করতে হচ্ছে গাড়ির জন্য আমার জ্বালানি দরকার হচ্ছে, গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আমার টাকার দরকার হচ্ছে, সেখানে আমার ব্যয় হচ্ছে, এবং অন্যান্য সাজ সরঞ্জামাদি সংগ্রহ করার জন্য হচ্ছে। এবং আরও ব্যাপার যে অপারেশনাল অন্যান্য যেসব খরচ আছে, সেই খরচগুলোর মধ্যে কিন্তু একটা বড় ধরনের অংশ চলে যাচ্ছে আমার বাজেটের। আর একটা বাজেট যেটা, সেটা হচ্ছে আমার উন্নয়নমূলক বাজেট। উন্নয়নমূলক বাজেট কি? অবকাঠামোগত উন্নয়নই এখন আমার উন্নয়ন। আমার ফোর্সের জন্য
ডরমেটরি করতে হবে, তার জন্য ব্যারাক করতে হবে, আমার থানা ভবন জরাজীর্ণ হয়েছে সেগুলো উন্নয়ন করতে হবে, এই বিষয়গুলো আছে। তো সুতরাং সরকারকে কিন্তু এগুলোও দেখতে হচ্ছে এবং সেখানে মাত্র 6.15 আমি আক্ষরিকভাবেই বলছি সেখানে বরাদ্দ করা হয়। এখানে কিন্তু আমি কারো দোষ দেব না, সম্পদের সীমাবদ্ধতা আছে, সরকার আন্তরিক এবং যতটা পারা যাচ্ছে। এবারও কিন্তু আমাদের বাজেটে কয়েকশো কোটি টাকা বেশি দেওয়া হয়েছে। তারপরে আমি বলবো যে প্রয়োজনের নিরিখে হ্যাঁ অবশ্যই আমরা আরও চাই, কিন্তু সরকারও দিতে চায়, আমার মনে হয় ভবিষ্যতে আরো বেশি দিতে পারবেন। আরেকটা দিক হচ্ছে কল্যাণমূলক দিক, যে আমার একজন সদস্যের কল্যাণের জন্য আমি কতটুকু দেখছি। সেখানে কিন্তু একেবারেই কিছু দেয়া হচ্ছে না, কিছু করা হচ্ছে না এই সীমাবদ্ধতার মধ্যে। এটা আমার মনে হয় ঠিক না। বাংলাদেশ পুলিশের সদস্যরাও জানেন এবং এটাও জানেন যে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরো বেশি করে পাবো। যেমন আমি কথার কথা একটা বলতে পারি যে এবার একটা বড় ধরনের সিদ্ধান্ত হয়েছে, আমাদের অবশ্যই বলতে হবে যে সরকার প্রধান মাননীয় সরকার প্রধানের তরফ থেকেই এই সিদ্ধান্তটা এসেছে যে আমাদের একজন সদস্য যদি প্রাণহানি হয় সেখানে আগে 1 লক্ষ টাকা করে দেয়া হতো, এখন সেখানে 3 লক্ষ টাকা করে দেয়া হচ্ছে। আরেকটি বিষয় যে কারো যদি অঙ্গহানি হয় কিংবা আহত হয় কেউ, সেটা আগে 25,000 টাকা পেত, এখন 50,000 টাকা পাচ্ছে। তো আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু যারা নীতি নির্ধারক তাদের আন্তরিকতারও যেমন অভাব নেই, আমরাও যেটা চাচ্ছি একেবারে পাচ্ছি না সেটা আমরা বলবো না। তবে এটা ঠিক যে আমাদের অনেক প্রতিবন্ধকতার মধ্যে কাজ করতে হচ্ছে, সীমাবদ্ধতার মধ্যে আমাদের অনেক চাওয়া আছে, পাওয়াটা একেবারে নেই এটা আমি বলবো না। আমরা এই পর্যায়ে কথা বলছি আমাদের প্রতিবেদক মাসুদ কার্জনের সাথে। কার্জন, আমরা গত কয়েকদিন ধরে বা গত কয়েক মাস ধরে যেই চাঞ্চল্যকর মামলাগুলি ছিল সেগুলির বর্তমান অবস্থা কি? এগুলির তদন্তে কতটা দক্ষতা ও আন্তরিকতা দেখাচ্ছে পুলিশ? খালেদ, চাঞ্চল্যকর মামলা বলতে আমরা আসলে একটু আগে আইজিপি মহোদয় বলছিলেন যে বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা এবং সাংবাদিক দম্পতি সাগরুনি। আরেকটি বিষয় হচ্ছে যে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাপ হত্যাকাণ্ড। এই তিনটি ঘটনা বা তিনটিকে আমরা বলছিলাম যে এগুলা গত কয়েক মাস ধরে চাঞ্চল্যকর মামলা। তো আইজিপি মহোদয় এগুলোর ব্যাখ্যা আপনার কাছে দিচ্ছিলেন, তো ব্যাখ্যা দিচ্ছিলেন যিনি যেটা বলছিলেন যে তদন্ত চলছে বা তদন্তের একটা দীর্ঘসূত্রিতা, অনেকদিন লাগিয়ে তদন্ত করছে, তদন্তের ফলাফল আসবে। তো আসলে আমরা এখন পর্যন্ত এই তিনটি মামলারই, সাগররুনি এবং ইলিয়াস আলী এবং খালাপ হত্যাকাণ্ডের তিনটি মামলারই আসলে কোনো ফলাফল এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাইনি বা এই ফলাফল আমরা আসলে পাইনি এবং আমাদেরকে আসলে কিছু জানানো হয়নি। এর ফলে হচ্ছে কি বিভিন্ন সময় বিভিন্নভাবে এসব ঘটনার ব্যাখ্যা আসছে এবং এতে তদন্তে আসলে প্রভাব পড়ছে কিনা বা তারাই বলতে পারবেন, তদন্ত সংশ্লিষ্টরা। তো আমি মনে করি মানে রাষ্ট্র এবং দেশ এবং পুলিশের স্বার্থে এবং তদন্তের স্বার্থেই এই জিনিসগুলো আসলে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করা উচিত এবং পাবলিকের মতামত আসলে এটাই যে তত তাড়াতাড়ি সম্ভব এগুলোর পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত এবং তদন্তে কি পাওয়া গেছে, যাই পাওয়া যাক সেটা আসলে জানানো উচিত। নাহলে এর ভূমিকা, এর দায় আসলে অনেকটা তদন্ত সংশ্লিষ্ট যারা পুলিশ কর্মকর্তা আছেন বা পুলিশ বাহিনীর উপরে বর্তায় বা দায়িত্ব তাদেরকে নিতে হয় আসলে। খালেদ। কার্জন, আপনাকে ধন্যবাদ। তো কার্জন যে তিনটি মামলার কথা আমাদেরকে বলছিলেন, সেই তিনটি মামলার খানিকটা আপনি বলছিলেন, আবার যদি আপনি একটু আমাদেরকে একটু বলতেন। আমি এই জন্য বলছি যে আমাদের বন্ধুবর কার্জন ঠিকই বলেছেন যে এগুলো বহুল আলোচিত বিষয়। দুটি মামলা আর একটি জিডি মূলে একটা অভিযোগ এসেছে যেটা ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে। আমরা কিন্তু একটা কথা ঠিক যে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু কথা বলা হয়েছে, সেটা আইন প্রয়োগকারী সংস্থাও বলেছে, সদস্যরা বলেছে, সেটা মিডিয়া থেকে বলা হয়েছে, সংক্ষুব্ধ যারা আছেন তারা বলেছেন, এবং যত বেশি কথা হয়েছে বিতর্ক কিন্তু তত বেশি হয়েছে। আমি মনে করি যে এখানে বোধহয় আদালত, মহামান্য আদালতেরও একটা নির্দেশনা ওরকম ছিল, অভিপ্রায় এরকম ছিল যে যত কম কথা বলে আমাদের কার্যক্রমটা চালিয়ে নেওয়া। আমরা ওইটাই কিন্তু এখন অনুসরণ করার চেষ্টা করছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি এই কার্যক্রম, এই স্পর্শকাতর বহুল আলোচিত মামলাগুলির ব্যাপারে কিংবা বিষয়গুলির ব্যাপারে যদি আমরা নিয়মিত আমাদের বক্তব্য কিংবা মতামত প্রদান করি, আমার মনে হয় আবার একটা রহস্যের সৃষ্টি হতে পারে, বিতর্কের সৃষ্টি হতে পারে। সেটা যাতে না হয় সেই জন্য আমরা কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি এখন। তবে এটা ঠিক যে আবার আমি বলবো যে এই তিনটি বিষয়ে আমরা সবিশেষ গুরুত্ব আরোপ করে দেখছি এবং আমাদের সঙ্গে যারা কাজ করছেন, আমাদের যেসব বাংলাদেশ পুলিশের সদস্যরা কাজ করছেন,
র্যাবের সদস্যরা কাজ করছেন, তারা কিন্তু তাদের আন্তরিকতার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে জানি যে সেখানে প্রশ্ন করার মতো আমি মনে করি কোনো অবকাশ এই মুহূর্তে নেই। তবে এটা ঠিক যে এখনো আমরা কোনো ওইভাবে সার্বিকভাবে একটা চূড়ান্ত ফলাফল দিতে পারিনি। আমি আবার বলবো যে আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং অনেক মামলার আমরা সুরাহা করতে সক্ষম হয়েছে। আমি প্রসঙ্গত বলি যে হত্যা মামলার ব্যাপারে আপনি যদি সার্বিকভাবে আন্তর্জাতিকভাবে একটা বিশ্লেষণ করেন, অনেক হত্যা মামলা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রহস্যাবৃত থাকে, উদ্ঘাটিত হয় না। এবং একটা আমি দেখলাম যে প্রায় 60 to 70%, 60 থেকে 70% মামলা কিন্তু অনুদ্ঘাটিত থেকে গেছে। আবার একইভাবে আমরা যদি এখানে বলি আমাদের মামলা রহস্য উদ্ঘাটনের শতকরা হার কিন্তু 90-এর উপরে। তো সুতরাং আমাদের এই সফলতার কিন্তু একটা বড় দিক আছে, একটা ইতিবাচক দিক আছে এবং আমরা ওই ধারাবাহিকতায় যদি আমাকে একটু অ্যালাউ করে দিলে আমি একটু বলতে চাই যে আপনি যে 10 আমরা আলোর মুখ দেখি না বা ঠিক মতো, সেই 10 ক্ষেত্রে কোনো না কোনো ভাবে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক গুরুত্ব থাকে, সেইটাই আমাদের কাছে একটু বিচ্ছিরি রকম কাকতালীয় মনে হয় না। আমার কেন যেন মনে হয় এখানে আমাদের একটা আমাকে অন্যভাবে নেবেন না, আমাদের একটা মানসিক প্রবণতা আছে ব্যর্থতার সঙ্গে রাজনীতিকে একটু সংমিশ্রণ করা। এবং আমি এই প্রবণতাটা সবসময় দেখেছি যে কোনো কিছুর সঙ্গে যদি কোনো রহস্য হয়, কোনো অসম্পূর্ণতা থাকে, কোনো বিতর্ক সৃষ্টি হয়, সেখানে কিন্তু একটা রাজনৈতিক গন্ধ দেখা যায়। এটা সবসময় বোধহয় সঠিক না। এবং এইসব পর্যায়ে আমি এটা বলবো যে আমরা নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সঙ্গে এই বিষয়গুলো দেখছি এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ অন্যান্য মামলার ব্যাপারে আমরা সফলকাম যেমন হয়েছি এক্ষেত্রেও আমরা হব। আমাদের দর্শকদের কিছু মতামত আপনাকে আমি জানাতে চাই। বাবু রাজশাহী থেকে জানাতে চেয়েছেন যে মানে পুলিশ সম্পর্কে বা পুলিশ বাহিনী সম্পর্কে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে বিভিন্ন নেতিবাচক মন্তব্য, উনি স্পেসিফিকলি জানতে চেয়েছেন যে আমাদের অর্থমন্ত্রীর পুলিশের দুর্নীতি নিয়ে যে মন্তব্য, সেই মন্তব্য সম্পর্কে আপনি কি বলবেন? আমি একজন সম্মানিত অত্যন্ত শ্রদ্ধাভাজন নীতি নির্ধারকের মন্তব্যের ব্যাপারে আমার পর্যায়ে বোধহয় মন্তব্য করাটা সঠিক হবে না। তবে এটা ঠিক যে আমি আগেও বলেছি এই অনুষ্ঠানের একদম প্রাথমিক পর্যায়ে যে বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্যই নিষ্ঠা নিয়ে পেশাদারিত্বের সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। সুতরাং এইখানে মুষ্টিমেয় কারো ব্যর্থতা অসম্পূর্ণতাকে যদি আমরা বিবেচনা করি এটা বোধহয় ঠিক হবে না। তবে এইটা ঠিক যে আমি মনে করি যে আমাদের অধিকাংশ সদস্যই তাদের আদর্শ নিয়ে এবং নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করছে। একজন দর্শক আসিফ জানতে চেয়েছেন যে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের জন্য তাদের সম্পদের একটা ডিক্লারেশন দেওয়া বাধ্যতামূলক করা যায় কিনা। এই প্রসঙ্গটি আপনার কাছে শোনার আগে আমরা একটা বিরতি নিয়ে আসি। আরেকটি SMS না পড়লেই নয়, উনি বলেছেন যে পুলিশের সার্ভিস আমরা অত্যন্ত ভালোভাবে পাই ইমিগ্রেশন পুলিশ থেকে, যে আমাদের সার্ভিস অনেক ভালো, তারা অনেক সাহায্যকারী। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে আমাদের একজন দর্শক আসিফ, উনি এটি প্রস্তাব করেছিলেন যে আমাদের পুলিশের যারা শীর্ষ কর্মকর্তা বা দায়িত্বপূর্ণ পদে রয়েছেন তাদের সম্পদের হিসাব দেওয়ার একটা নিয়ম করা যায় কিনা। একেবারে উনি আলাদাভাবে পুলিশকে কেন দেখলেন আমি জানি না। তবে একটা তো আমাদের নিয়ম আছেই যে প্রত্যেকের একটা টিন নাম্বার থাকবে এবং আমরা তো ট্যাক্স পেয়ার, অবশ্যই আমরা ট্যাক্স দিচ্ছি এবং সেখানে পরিষ্কারভাবে আপনার সম্পদের হিসাব দিতে হবে। সুতরাং এখানে গোপনীয়তার কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। এবং আরও একটি ব্যাপার যে সরকার অনেক সময় কিন্তু সম্পদের হিসাব চেয়েও বসেন। আমার মনে আছে যে আজকে থেকে 2006 সালে না 7 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমার মনে হয়, কিংবা তারপরে আমরা হিসাব দিয়েছিলাম। তো সুতরাং এটা একটা চিরাচরিত নিয়ম আছে এবং নিয়মিতভাবে এটা দেওয়া হয়। তবে এটা ঠিক যে একেবারে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তাদের টিন নাম্বার আছে, তাদের ট্যাক্স ফাইল আছে এবং সেখানে তো তারা তাদের সম্পদের হিসাব দিচ্ছে। তো সুতরাং এখানে জানা এবং
রহস্য করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আমাদের একাধিক দর্শক একটি মন্তব্য করেছেন যে এখন যাদের দক্ষ কর্মকর্তা বলা হচ্ছে, সরকার বদলে গেলে দেখা যায় যে তাদের অনেককেই অদক্ষ কর্মকর্তা বলে তাদের পদোন্নতি পর্যন্ত করা হয়েছে। মানে একটি স্ট্যান্ডার্ড দক্ষতার কোনো মাপকাঠি নির্ধারণ করা যায় কিনা পুলিশের জন্য? না, এই প্রশ্নটা আমাকে না করে এটা কিন্তু নীতি নির্ধারকদের প্রশ্নটা করতে হবে। আচ্ছা। কারণ আমি মাঠে আছি, আমাকে কিন্তু চিহ্নিত করা হবে, পর্যালোচনা করা হবে, মূল্যায়ন করা হবে দর্শকদের দিয়ে কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে যারা তারা আছেন, এবং তারাই বলতে পারবেন আমি পেশাদার কিনা। অবশ্যই যে একজন পেশাদার কর্মকর্তা, নিরপেক্ষ কর্মকর্তা, তিনি দায়িত্ব পালন করবেন, সুতরাং সেখানে তার নিরপেক্ষতা, তার পেশাদারিত্ব, তার নিষ্ঠা নিয়েই তাকে মূল্যায়ন করার কথা, এবং সেটাই মূল্যায়ন করা হয়। এখানে যদি কারো ব্যত্যয় হয় তাহলে সেটা দুঃখজনক। কমিউনিটি পুলিশ নিয়ে একটি প্রশ্ন আছে আমাদের, যে কমিউনিটি পুলিশের যে ধারণাটি সৃষ্টি করা হয়েছে সেটি সবাই খুব প্রশংসা করেছে, কিন্তু ইদানিং আমরা দেখছি বা একটা অভিযোগ পাচ্ছি, আপনি সত্যতা বলতে পারবেন, যে বেশিরভাগই সরকার দলীয় সমর্থক স্বেচ্ছাসেবক লীগের কর্মকর্তা বা নেতারা সেই কমিউনিটি পুলিশে অংশগ্রহণ করছেন। এই ব্যাপারটি কতটা আপনার কাছে জানা আছে? এখানে বোধহয় একটা বিভ্রান্তি আছে, যে কমিউনিটি পুলিশিং কার্যক্রমটা কিন্তু একটা ভালো কৌশল আমাদের জন্য, যে আমরা তাদের কাছ থেকে সহায়তা পাচ্ছি, স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, এবং পাওয়ার ফলে আমাদের যে আইনি কার্যক্রমটা, আভিযানিক তৎপরতা, এগুলো আমাদের করতে খুব সহজ হয়ে আসছে। এবং তারা যেটা কাজটা করছে এটা কিন্তু মূলত স্বেচ্ছামূলক। সেখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে কিংবা কেউ কোনো হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আসছেন এবং সেটা করতে পারবেন, এইটার অবকাশ কিন্তু এখানে খুব কম। এ কারণে আমি বলছি যে এখানে সভাপতি কে হবেন কিংবা সাধারণ সম্পাদক কে হবেন, কমিউনিটি পুলিশিং এর সদস্য কে হবেন, এইটা হলেই যে একেবারে তিনি সাংঘাতিক একটা ক্ষমতাবান ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন, এটা কিন্তু বিষয়টা তা না। মূলত এই বিষয়টা একটা স্বেচ্ছাশ্রম ভিত্তিক একটি কার্যক্রম, এবং এখানে তাকে স্বপ্রণোদিতভাবে জনস্বার্থে এই কাজটা করতে হবে, এবং এই কাজটা করার জন্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আসতে পারেন কিংবা ব্যক্তি আসতে পারেন, নাও হতে পারেন একটা রাজনৈতিক দলের অন্য সদস্য। সুতরাং একেবারে সবাই যে, আমার মনে হয় বিষয়টা এরকম না। এবং আমাদের অনেক সদস্য আছেন, অনেক রাজনৈতিক দলের সদস্যরাও এখানে আমাদের সহায়তা করছেন, আবার অরাজনৈতিক সদস্যরাও করছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা করছেন। আমার মনে হয় এটা বোধহয় ঠিক না। আমাদের একজন দর্শক কালাম বগুড়া থেকে, উনি বলেছেন যে স্যার এমন কিছু করুন যাতে আপনার নাম ইতিহাসে থাকে, সেই চেষ্টা করবেন কিনা। আমরা এই প্রশ্নটির পাশাপাশি আমার একটি প্রশ্ন আছে, যে আপনি দায়িত্ব নিয়েছেন 2010 সালের 31 আগস্ট, প্রায় 2 বছর হলো। আপনার সবচেয়ে বড় সাফল্য কোনটি? এটা খুব কঠিন প্রশ্ন, কিন্তু যেটা বলেছে ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো ব্যক্তি আমি না, এটা আমি কখনোই মনে করি না। এবং সব সময় অন্তত আমরা যারা এই ধরনের একটা বিভাগে কাজ করি, আমরা মনে করি আমরা জনস্বার্থে কাজ করছি, আমরা জনগণ। এবং আপনারা দেখেছেন যে একটা খুব ভালো স্লোগান আছে আমাদের, জনতাই পুলিশ, পুলিশই জনতা। তো সুতরাং আমরা নিজেদেরকে সবসময় ওইভাবেই মনে করি। আমরা যেমন আক্ষরিকভাবে রাস্তায় কাজ করি, আমাদের মন মানসিকতাও কিন্তু ওই রকম রাস্তা ভিত্তিক কিংবা জনপদ ভিত্তিক একটা মানসিকতা গড়ে ওঠে। সুতরাং সেখানে ইতিহাসে স্থান করে নেওয়া, কেউ যদি আমাকে ওইভাবে কোনো সুযোগ করে দেন, সেটা আমি মনে করি আমার একটা বড় সৌভাগ্য হবে। কিন্তু আমি মনে করি না যে আমি ওই ধরনের কোনো ব্যক্তি যে আমাকে ইতিহাসে আলাদাভাবে চিহ্নিত করতে হবে। আপনার সবচেয়ে বড় সাফল্য এই সময়ের মধ্যে 2 বছরে? সাফল্য বলতে আমরা যেটা মনে করি, সবচেয়ে বড় কথা, আমার এই সাম্প্রতিককালে যেটা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশ পুলিশের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, যেটা হচ্ছে যে আমরা যে ফোর্স মেন্টালিটি নিয়ে একটা অর্গানাইজেশন সৃষ্টি করেছিলাম 1861 সালে, সেটা ধারাবাহিকতা কিন্তু অনেক দিন চলেছে। এবং এই ধারাবাহিকতা যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন যে গণমুখী পুলিশ করার জন্য। এই গণমুখী পুলিশের ধারাবাহিকতায় আজকে কিন্তু পুলিশকে বলা, আমরা বলছি, একটা সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য। আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ পুলিশের এখন এই মুহূর্তে আমরা 1,48,000 সদস্য আছি এই পরিবারের মধ্যে অধিকাংশ সদস্যদের মধ্যে সেই সেবা দেওয়ার একটা প্রবণতা হচ্ছে।
আমার মনে হয় এই পরিবর্তনটা হচ্ছে, এবং এই পরিবর্তনটা হচ্ছে ওখান থেকে, কোথা থেকে, যে আমরা শক্তিধর কেউ নই এবং বল প্রয়োগ করার হাতিয়ার হিসেবে আমরা কাজ করি না। আমরা জনগণকে সেবা দিতে চাই একটা সেবাধর্মী প্রতিষ্ঠানের সদস্য হিসাবে। এই যে একটা প্যারাডাইম শিফট, আমার মনে হয় এরকম একটা কিছু হয়েছে। এটা আমার কোনো কৃতিত্ব না, ভেতর থেকেই হচ্ছে, এবং আমি মনে করি একটা গর্ব করার বিষয় বোধহয় আপনি কি এটা। গত কয়েকদিনের এই ঘটনাগুলি মাথায় রেখেই বলছেন? যেমন ফেনী সদরে জি। এসি ল্যান্ড নজরুল অবশ্যই। ইসলামকে ওসি সাহেব পিটিয়েছেন, 26শে মে প্রথম আলোর 3 জন সাংবাদিককে মারধর করা হয়েছে, 29শে মে ঢাকার সিএমএম কোর্টে একজন নারী শ্লীলতাহানি করে সাংবাদিক আইনজীবীকে মারধর করা হয়েছে, 10 জুন নরসিংদীতে বিচারককে লাঞ্ছিত করেছেন একজন পুলিশ। মানে এরকম হ্যাঁ, তালিকা না বড়- না না না, আক্ষরিকভাবে আপনি 4টা ঘটনা বলেছেন। জি। 1,48,000 সদস্যের এই বাহিনীর 4টি ঘটনা, 5টি ঘটনা, 10টা ঘটনা দিয়ে বোধহয় বিবেচনা করাটা ঠিক না। কারণ আমি মনে করি যে এটা সর্বব্যাপী কোনো একটা সমস্যা না, এটা সর্বব্যাপী কোনো বিষয় না। এতবার একটা বাহিনীর মধ্যে আমরা বলছি না যে আমরা সবাই যথাযথভাবে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি। মুষ্টিমেয় কিছু সদস্যের স্খলন থাকতে পারে, যেটা নিয়ে সার্বিকভাবে যদি আপনি আমাদের কার্যক্রমকে বিবেচনা করেন, আমি মনে করি যে এখানে সেটা খুব একটা যৌক্তিক হবে না। আমি যদি আপনি আমাদের সাবেক একজন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন, একজন ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেছেন ডক্টর সাদেত হোসেন, তিনি বলেছেন পুলিশ বাহিনী কাজকর্ম দেখে মনে হচ্ছে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। তিনিও আমি কিছুদিন আগে ওটা দেখেছি পত্রিকায়। আমি এইটুকু বলতে পারি যে উনি দীর্ঘদিন স্বরাষ্ট্র সচিবও ছিলেন, আর পুলিশ সম্পর্কে ওনার যথেষ্ট ধারণা আছে। আমি ওনার প্রতি সম্মান রেখে কথাটা বলবো যে এত বড় বড় কাজ আমরা করেছি, বা আমি বড় কাজ বলবো না, গুরু দায়িত্ব কিন্তু এর মধ্যে অনেক পালন করা হয়েছে। আমি যদি তদন্ত দিয়ে চিন্তা করি, বাংলাদেশে বিডিআর মামলার মতো একটা বড় ধরনের মামলা কিন্তু এই পুলিশ বাহিনী সম্পন্ন করতে সক্ষম হয়েছে তদন্ত। 21শে আগস্ট গ্রেনেড মামলা তদন্ত শেষ করে এখন বিচারিক পর্যায়ে এটা চলে গেছে। আজকে 10 ট্রাক অস্ত্র মামলা কিন্তু বিচারিক পর্যায়ে গেছে এবং অত্যন্ত সন্তোষজনকভাবে এই বিচারিক কার্যক্রম চলেছে একটা সফল তদন্তের পর। এই ভালো কাজগুলো কিন্তু এই বাংলাদেশ পুলিশ বাহিনী করেছে, এবং তখনই এটা সম্ভব হয় যখন পর্যায়ক্রমে একজন দায়িত্বশীল সদস্য তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। কে করেন? সেই সদস্যের কিন্তু আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। চেইন অফ কমান্ড যদি না থাকে, তদারকি যদি না থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তা তার দায়িত্ব যথাযথভাবে পালন করতো না। শুধু তাই না, এই মেগা ইভেন্টগুলো যেগুলো হয়, 25শে বৈশাখ বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, কিংবা পহেলা বৈশাখ বলেন, কিংবা আরো বৃহত্তর পরিসরে যদি বলি আমরা আইসিসি ট্রফি যেটা করা হলো, এই যে পুলিশ তার তৎপরতা করলো, পুলিশের বিভিন্ন ইউনিট তাদের তৎপরতা পালন করলো, এটা যদি চেইন অফ কমান্ড না থাকতো এই ধরনের সুষ্ঠু দায়িত্ব পালন করা কিন্তু সম্ভব না। আমি মনে করি যে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের দায়িত্ব নিষ্ঠা নিয়ে পেশাদারিত্বের সঙ্গে পালন করার চেষ্টা করছি, এবং আমি মনে করি যে অনেকাংশে আমরা বোধহয় জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করে সেটা করছি। আমরা আশা করব যে আমাদের পুরোপুরি আশা এবং ভালোবাসা আপনাদেরকে ঘিরেই থাকবে। এই আশা করি আজকের বাংলাদেশ অনুষ্ঠান শেষ করছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।